আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, গত পর্বে আমরা 34 নম্বর পৃষ্ঠা সমাধান করিয়েছিলাম, যেটা গত পর্ব দেখো সবাই লক্ষ্য করে। দেখো এখানে আমাদের লসাগু গসাগু যে ঘন্টার যে অঙ্ক থাকে, তারপরে বর্গাকার যে মেঝেতে আমাকে টাইলস বসাতে হয় সেটা যে অঙ্ক থাকে, সেগুলো কিন্তু আমরা সমাধান করিয়েছিলাম। আর প্রত্যেকটা ভিডিও রেখে যেটা বলতেছে, আমাদের পিন কমেন্টটা অবশ্যই সবাই দেখে দিবে। আর দেখো, যাদের খুলনা শহরের টিউটর প্রয়োজন, কি প্রয়োজন টিউটর, তারা অবশ্যই উল্লেখিত নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে 3 থেকে 10 পর্যন্ত শিক্ষা প্রোভাইড করে থাকি। ওকে, তো লক্ষ্য করি এখানে বলা আছে কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। একটু লক্ষ্য করি। এখন মৌলিক মানে কি, আগে এটা একটু বুঝতে হবে। মৌলিক সংখ্যাটা কি? এই মৌলিক, হোয়াট ইজ ডিফিনেশন অফ মৌলিক, ঠিক আছে? তো মনে রাখবা, মৌলিক মানে হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই। তাহলে কি বললাম? এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, এটাকে আমরা মৌলিক বলি। এখন কেমন, একটু এক্সাম্পল হিসেবে দেখি। মনে করো 3-এর কথাই বলি। তো 3-এর দেখো 1 গুণ 3 মানে 1 এবং এই সংখ্যা ছাড়া আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে একে মানে ভাগ করা যায় না। তাই দেখো, এই দুইটা ছাড়া কিন্তু আর কোনো গুণনীয়ক নাই। কিন্তু তুমি একটু খেয়াল করো, 4-এর কথা ভাবো। দেখো 1 গুণ 4, 2 গুণ 2, তাহলে দেখো এটা কিন্তু অধিক সংখ্যা রয়েছে, ঠিক আছে? তার মানে এটাকে আমরা মৌলিক বলতে পারি না, এটাকে আমরা মৌলিক বলতে পারি। এবার খেয়াল করি, সজীব তার বাগানের আমগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যক আম পড়লো। তো হচ্ছে 4, 7, 12, 21 আম পড়লো। এখন কথা হচ্ছে, আমের সঙ্গে ব্যবহার করে নিচে ছক পূরণ করি। তাহলে 2টি গুণনীয়ক রয়েছে এইরূপ আমের সংখ্যা। কি বলছি? যে 2টি গুণনীয়ক রয়েছে এইরূপ আমের সংখ্যা নির্ণয় করতে হবে। এখন খেয়াল করি, 2টি মানেই হচ্ছে, এক কথায় বলতে পারি, মৌলিক সংখ্যা। কি বললাম? এই 2টি গুণনীয়ক মানে হচ্ছে, এক কথায় বলতে পারি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন সে 2টি গুণনীয়ক রয়েছে, কোনটা সেটা আমরা বের করব। তো দেখো, লক্ষ্য করি, আমরা 4-এর কথা যদি বলি, 4 কিন্তু একটু আগে ভাঙিয়ে দেখলাম 4টা গুণনীয়ক রয়েছে। 7-এর কথা বলি, 1 গুণ 7 ছাড়া কিন্তু আর কোনো গুণনীয়ক নাই। তার মানে একটা কথা বলতে পারি যে এই মৌলিক যাই বল না কেন, তো প্রথম কত আসবে? 7 আসবে। এবার দেখো 12-এর ক্ষেত্রে হচ্ছে 1 গুণ 12, 3 গুণ 4, 2 গুণ 6 একাধিক। 21-এর ক্ষেত্রেও ঠিক একইভাবে 1 গুণ 21, 3 গুণ 7, 36-এর ক্ষেত্রে একই রকম, 37-এর ক্ষেত্রে শুধুমাত্র 1 গুণ 37, আর কিন্তু কিছু নাই। তার মানে এখানে 7-এর পরে আমি কত লিখতে পারি? 37 লিখতে পারি। এবার ঠিক একইভাবে 43-এর ক্ষেত্রে সেম, 1 গুণ 43 ছাড়া আর কিন্তু কোনো মৌলিক সংখ্যা বা মৌলিক গুণনীয়ক আমাদের ভিতরে নাই। এক কথায় বলতে মৌলিক সংখ্যা। এবার এই 49-এর 1, 49, 7, 7 রয়েছে। সাধারণত দেখো, খেয়াল করি, আমরা যদি 19কে একটু খেয়াল করি, আমরা যদি 19কে 3 দ্বারা গুণ করি, 3 নং 27, 7, হাতে আমাদের কত? 2 থাকে। 3 2 5, তার মানে কিন্তু 27 কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, তার মানে এটা আমরা লিখতে পারবো না। এইবার যদি খেয়াল করি 59, কত বলছি? 59। এখন দেখো 59-এর কিন্তু অন্য কোনো গুণনীয়ক নেই। এই শুধুমাত্র আবার বলি, শুধুমাত্র 1 গুণ 59 ছাড়া কিন্তু অন্য কোনো গুণনীয়ক নেই। সুতরাং এই একটা বলতে পারি, ঠিক আছে? আর 63, 7 গুণ 9, 7 নং 63, তারপর 1 গুণ 63, ঠিক আছে? এগুলো রয়েছে। তার মানে 59, সর্বশেষ কত? 59, 5, 9, ঠিক আছে? এবার দেখো, তাহলে কিন্তু আমরা এই যে সংখ্যাগুলো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। কোন সংখ্যাগুলো পাইলাম? এই যে সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এইগুলো হচ্ছে 2টা গুণনীয়ক, অর্থাৎ এক কথায় বলতে পারি এটা মৌলিক সংখ্যা। আর বাকি যা রয়েছে সব হচ্ছে আমাদের 2-এর অধিক গুণনীয়ক। তার মানে হচ্ছে 4, 12, 21, তার লিখে ফেলি 4, 12, 21, 36, 49, 57, 63। দেখো সবগুলো কিন্তু লিখে ফেললাম। তাহলে এই যে সংখ্যাগুলো, এগুলোকে আমি কি বলতে পারি? এগুলোকে আমরা যৌগিক বলতে পারি। কি বলতে পারি? যৌগিক। জাস্ট লিখে নাও, ঠিক আছে? কি বললাম? যৌগিক। ওকে, একেবারে সহজ করে ফেললাম। এবার দেখো, মনে হয়েছে সংখ্যাগুলোর মধ্যে কোন
গুলো মৌলিক, কোনগুলো যৌগিক তা বের করি। আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি, এগুলো মৌলিক, এগুলো হচ্ছে আমাদের যৌগিক। এবার দেখো 7 সংখ্যাগুলো টেস্টি করে গুণনীয়ক রয়েছে, এগুলো মৌলিক সংখ্যা। দেখো কি কি, 7, 37, 43, 59। তাহলে 7, 37, 43, 59, এই সংখ্যাগুলোর আমার 2টা করে গুণনীয়ক রয়েছে। কয়টি করে? 2টি করে গুণনীয়ক রয়েছে, তাই এটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এবং দেখো বলা হয়েছে আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়াও বাকি সকল সংখ্যা ড্যাশটি হবে বা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান হবে। তার মানে বলা হয়েছে 2টি সংখ্যা ড্যাশ হবে। তাহলে দেখো এখানে লিখেছি কি, যে আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যা যৌগিক হবে যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। উদাহরণস্বরূপ যেমন দেখো এখানে দেওয়া রয়েছে, এগুলো সবাই দেখে নিবে এটা, ঠিক আছে। দেখো এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক বিশ্লেষক, আর এর প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক, যেটা আমরা একটু আগে কিন্তু এখানে নির্ণয় করেছি। এবার লক্ষ্য করি এখানে আমাকে কি বলা হয়েছে, মানে নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো। তাহলে এখন কথা হচ্ছে মৌলিক সংখ্যার গুণফল কিভাবে বের করবো। লক্ষ্য করি আমরা যদি 18কে কল্পনা করি, কি বলছি, 18কে যদি কল্পনা করি, তাহলে এটাকে আমরা মৌলিক সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যৌগিক সংখ্যা তো আনতে পারবো না। যেমন মনে করো 9 কিন্তু একটা যৌগিক সংখ্যা, আমরা কিন্তু 9 গুণ 2ও দিতে পারতাম, কিন্তু এই 9 কি আমার একটা যৌগিক সংখ্যা, তাই আমি 9 গুণ 2 দিতে পারবো না। এখন কথা হচ্ছে 9 গুণ 2 দিতে পারবো না, ঠিক খুব ভালো কথা, কিন্তু আমাকে মৌলিক সংখ্যা দিতে কোনগুলো দিব তো খেয়াল করি, বেসিক ভাবে খেয়াল করি। সেই 9 দিয়ে প্রথমে বুঝি। মনে করো 2 গুণ যদি 9 এখানে লেখা হয়, 2 মৌলিক সংখ্যা, যার কারণে 2 এখানে বসলাম। এখন খেয়াল করি 9 এর ক্ষেত্রে 9কে আমরা কিভাবে ভাঙাতে পারি, 9কে আমরা 3 গুণ 3 মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু ভাঙাতে পারি। তাই জাস্ট আমি এখানে লিখবো 3 গুণ 3, আমার উত্তর হয়ে যাবে সহজভাবে, ঠিক আছে। কারণ আমাকে মৌলিক সংখ্যার গুণফল দিয়ে এগুলো নিয়ে বিবেচনা করার কথা বলা হয়েছে। তাহলে একইভাবে আমরা এটাকেও করে ফেলতে পারি। তাহলে এটাকে কি করতে পারি, 3 গুণ, দেখো 3 গুণ হিসেবে 9 বসে, কত বসে 9, 9কে ভাঙালে কি পাই, 3 গুণ 3 পাই। তার মানে এক্স্যাক্টলি আমরা এটা লিখবো একেবারে সহজ ভাবে, 3 একটা মৌলিক সংখ্যা। এবার ঠিক একইভাবে এটাও, এখন প্রথমে আসি 2 গুণ কত পাই, 2 গুণ আমরা 16 পাই, কত পাই 16। এবার আমরা 16কে ভাঙানোর চেষ্টা করি, তাহলে 16কে ভাঙাতে পারি 2 গুণ 8 দিয়ে, তাহলে একটা 2 পেলাম, এই যে 2 বসে দিলাম। এবার আমরা 8কে ভাঙাই, 8কে ভাঙাতে পারি 2 গুণ 4 দিয়ে, তাহলে আরেকটা 2 পেলাম, এই যে 2 বসে। এবার খেয়াল করি 4কে আমরা ভাঙাতে পারি 2 গুণ 2 দিয়ে, তার মানে এখানে 2 গুণ 2, এই যে আমাদের মৌলিক উৎপাদকে কিন্তু বিশ্লেষণ করা হয়ে গেল খুব সহজে। এবার চেষ্টা করি এটা, তাহলে এটাকে আমরা ঠিক একইভাবে 2 গুণ কত দেই, 2 গুণ 28 দেই, কত দেই 28, 28 কি কত দিয়ে ভাগ করা যায়, 2 গুণ 14 দিয়ে, তাহলে এই যে 2 একটা বসে দিলাম, গুণ 14কে কত দিয়ে ভাগ করা যায়, 2 গুণ 7 দিয়ে, তাহলে যে 2 গুণ 7 বসে দিলাম, আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল। এইভাবে যদি তোমরা বেসিক ধরনের অঙ্কগুলো করতে পারো, তাহলে আমার কখনো মনে হয় না যে তোমাদের কোনো অঙ্কের সমস্যা রয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবার আমরা 36 নম্বর পৃষ্ঠা চলে আসলাম। এখানে আমরা কি মনে হচ্ছে পড়ি, মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়া গামী 2টি কোম্পানির বাস একসঙ্গে ছাড়লো। ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট 15 মিনিট পর পর ছাড়ে। উক্ত কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে, জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বলা হয়েছে 2টা বাস, ঠিক আছে, 2টা কোম্পানির 2টা বাস। এখন একটা বাস আমার 12 মিনিট পর ছেড়ে দেয়, মানে একই সাথে ছেড়ে দেয়, এবং আরেকটা বাস আমার 15 মিনিট পর ছেড়ে দেয়, ঠিক আছে। এবার উক্ত 2টি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়া হবে, এটা আমাকে বের করতে হবে। এখন এটা বের করতে হলে আমাকে কি করতে হবে, আগে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেটা কোন উৎপাদক, মৌলিক উৎপাদক। তো খেয়াল করি এটা যদি আমরা লিখি, তাহলে দেখো সমস্যাটি সমাধানের জন্য আমরা 4th শ্রেণীতে শেখা কৌশলটা প্রয়োগ করতে পারি। কিভাবে, এই যেটা মাত্র করলাম, 2 গুণ 6, 6কে ভাঙাতে পারি, এটা তো আমরা এক্স্যাক্টলি 12 সমান 2 গুণ 2 গুণ 3 লিখতে পারি,
ঠিক একইভাবে 15 সমান জাস্ট 3 গুণ 5 লিখতে পারি, এটা হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি 12 ও 3 এর সাধারণ মৌলিক উৎপাদক। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে আমাকে, দেখো আমাদের এই ন্যূনতম কথা থাকলে আমরা এটাকে বুঝবো গসাগু। কি বললাম? ন্যূনতম যদি বোঝাই তাহলে এটাকে আমরা কি বুঝবো? গসাগু। ঠিক আছে, ওকে। তাহলে একটু খেয়াল করি, দেখো 12 ও 15 এর অন্যান্য উৎপাদকগুলো তাহলে কি কি আছে? দেখো 2 আছে আর 5 আছে, এই যে 2 এর 5। এবার দেখো 2 ও 5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে কত? 60। এখন কথা হচ্ছে একটু খেয়াল করি, ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই যে ন্যূনতম কথা বলতে আমি বলছি গসাগু, তাই না? এটা আমার নির্ভর করবে এই যে বাস, মানে যে জিনিসটা আমাকে করবো এটার উপরে। এখন এটার উপরে কিভাবে নির্ভর করবে একটু লক্ষ্য করি, খুব ভালোভাবে লক্ষ্য করি। দেখো ন্যূনতম মানে কি বলা হয়েছে? ছোট। ন্যূনতম মানে কি বলা হয়েছে? ছোট। আর আমরা জানি ছোট বলতে সাধারণত আমরা লসাগুকে বলে থাকি, কি বলে থাকি? লসাগু। এখন এক্ষেত্রে গসাগু হতে পারে, তবে গসাগু কেন হবে না সেটা আমরা দেখিনি। দেখো মনে করো তুমি এখন 6টার সময় তুমি এবং তোমার ভাই একসাথে বের হয়ে গেছো। তোমার ভাই প্রতি মিনিটে মনে করো বা প্রতি মিনিটে মনে করো 2 মিটার পথ হাঁটে, আর তুমি প্রতি মিনিটে 3 মিটার পথ হাঁটো। তো তোমরা এটা বোঝার চেষ্টা করো, যদি তুমি সকাল 6টায় শুরু করো তাহলে পরবর্তীতে কত মিনিট পরে তোমরা আবার পুনরায় একত্রিত হবে। তাহলে একসাথে বলতে পারি যে আমরা 6 মিনিট পরে আবার পুনরায় আমরা একত্রিত হব। তার মানে কি 6 মিনিট মানে হচ্ছে 6 মিনিট, 6 মিনিট, তার মানে হচ্ছে এর পরে, এর কি পরে। তাহলে দেখো এরকম যদি বোঝাই যে একটা সময় দেওয়া রয়েছে, তার পরবর্তীতে কোনো একটা সময়তে যে বোঝানো হবে তখন তাকে আমাকে লসাগু করতে হয়। তার মানে হচ্ছে এটা যদি আরেকটু সহজে বলি তাহলে এই ন্যূনতমকে আমরা বলতে পারি যে পরবর্তী। কি বলতে পারি? পরবর্তী। তাহলে এখন খেয়াল করি, এই পরবর্তী থাকলে চোখ বন্ধ করে আমাকে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। তাই দেখো এখানে আমাকে বলা হয়েছে যে এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু কত? 60। এবার দেখো 60 মিনিট মানে কি 1 ঘন্টা পর, 60 মিনিট মানে কি 1 ঘন্টা। তার মানে যদি বলি যে 2টি বাস আবার একত্রে ছাড়বে অর্থাৎ কি 8 যোগ 1 9টায়, অর্থাৎ 1 ঘন্টা পরে। ঠিক আছে, এখানে 8টার সময় একসাথে ছাড়ছে, আমার 1 ঘন্টা পরে আবার একসাথে ছাড়বে। ঠিক আছে, তো তোমরা এইভাবে না করে অন্যভাবেও করতে পারো, যেভাবে আমি তোমাদেরকে পূর্বে শিখিয়েছি। কিভাবে? যে 12 এর গুণিতক, 12 এর কি বলতেছি? গুণিতক। তো 12 এর গুণিতক কি আছে সেটা লিখবা, 15 এর গুণিতক, এইভাবে এটা লিখতে হবে। তো দেখবা এই যে 60 এখানে যে মিলবে, তারপরে 120 এখানে যে আমাদের মিলে যাবে। তো লঘিষ্ঠ মানে ছোট নিতে হয়, তার মানে কি 60, এটা হচ্ছে নিয়ম। আর এই যে নিয়মটা তোমাকে এখানে দেখানো হয়েছে, এটা যদি আমি এই নিয়মটা সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যেটাকে আমরা ইউক্লিড প্রক্রিয়া বলতে পারি। কি প্রক্রিয়া? ইউক্লিড প্রক্রিয়া। কেমন? দেখো খেয়াল করো, 12 15, সেটাকে আমরা এখন প্রথম 2 দিয়ে ভাগ করবো। তো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে খেয়াল করো 12কে ভাগ করতে পারবো কিন্তু 15কে ভাগ করতে পারবো না। তাই আমরা 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে যদি ভাগ করি এখানে 4, এখানে 5। এখন খেয়াল করি এই যে 3 4 কত? 12, আর 5 12 কত হয়? 60। এই যে দেওয়া রয়েছে। ঠিক আছে, আবার এটাকে কি করতে পারি? মৌলিক উৎপাদকে আমরাও বিশ্লেষণ করতে পারি। এবার মৌলিক উৎপাদকের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে উৎপাদকটা মিলে যাবে, সাধারণভাবে বুঝি, যে উৎপাদকটা মিলে যাবে উভয় পক্ষে থাকবে সেটা বাদ দিয়ে আমরা কি করব? লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো। অর্থাৎ সেটা বাদ দিয়ে কেমন? বাদ দিয়ে হচ্ছে দেখো এই পাশে আমার একটা, এই পাশে আমার একটা, তো দুইটা থেকে আমাকে যে কোনো একটা বাদ দিতে হবে, আরেকটা আমাকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, তো খেয়াল করো তাহলে দুইটা থেকে মনে করো আমি একটা গ্রহণ করলাম, মানে এটা গ্রহণ করলাম, মানে 2 গুণ 2 গুণ 3 এটা আমি গ্রহণ করলাম, এই যে এটা। আর এই পাশে থাকলো কি? 5, এই 5টা জাস্ট আমি এখানে গুণ আকারে বসে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে সবগুলো মৌলিক গুণিতক সংখ্যা যেটা বলা হলো। এবার খেয়াল করি এখানে বলেছি মৌলিক গুণিতকের সাহায্যে 8 10 আরো 10 লসাগু নির্ণয় করি একেবারে সহজভাবে। তো খেয়াল করি দেখো 8 এবং 8 এর লসাগু কি কি, সরি মৌলিক উৎপাদক কি কি। 8 এর মৌলিক উৎপাদক হচ্ছে, লক্ষ্য করি প্রথম হচ্ছে 2, তারপরে 2, তারপরে 2, এটা হচ্ছে 8 এর মৌলিক উৎপাদক। আর এখানে 2 আর শুধুমাত্র 5। এবার খেয়াল করি তাহলে আমি তোমাকে বলেছি যে যেটা মিল থাকবে, আমি কি বলেছি? যেটা মিল থাকবে তাহলে সেটা জাস্ট আমি কি করবো? একটা নিব। সেটা কি করবো? একটা নিব। এখন খেয়াল করি
দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এই দুইটা 2 থেকে আমি শুধুমাত্র একটা নিব। কয়টা নিব? একটা। তাহলে এখানে 8 ও 10 এর মৌলিক গুণিতক হচ্ছে 2, তার মানে এই দুইটা থেকে আমি একটা নেব। আর বাকি যেগুলো আছে এগুলো আমি কি করবো? বসিয়ে দেবো। তাহলে কি কি আছে দেখো, 2 আছে, 2 আছে, আর কি আছে? 5 আছে। 2, 2 এবং 5, এগুলো ভালোভাবে লক্ষ্য করি। তাহলে যেগুলো অন্যান্য গুণনীয়ক রয়েছে সেগুলো তো প্রথমে আমি বসাবো, বসিয়েছি। আচ্ছা, বসানোর পরে যেটা সাধারণ গুণনীয়ক রয়েছে সেটা জাস্ট আমি নিব, ঠিক আছে। অতএব আরো যদি বলি যেটা আমাদের মিল পাচ্ছি সেখান থেকে জাস্ট একটা নিব, এই যে একটা নিয়ে নিলাম। এখন আমাকে খেয়াল করি, 2 দ্বিগুণ 4, 4 5 20, 20 দ্বিগুণ কত? 40। তার মানে হচ্ছে আমাদের 8 ও 10 এর যে লসাগু সেটা কত হবে? 40 হবে। আশা করি খুব সহজে কিন্তু আমরা এটা বুঝতে পেরেছি। তো দেখো এখানে বলা হয়েছে যে এইভাবে মৌলিক উৎপাদক বের করে সাধারণ উৎপাদক ও অন্যান্য উৎপাদকগুলো গুণ করে খুব সহজে আমরা লসাগু নির্ণয় করতে পারি। তো এটাও কিন্তু একটা লসাগু নির্ণয়ের প্রক্রিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। লসাগু নির্ণয় করতে হয় কিভাবে, ঠিক আছে। তো এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে হলে আমাদের চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।